আমাদের মাঝে অনেকেরই একটা ভুল ধারণা আছে যে রাজ্য সরকার হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টের রায়কে কার্যকর করে না বা কার্যকর করার জন্য কোনো প্রয়াস বা প্রচেষ্টা করে না। এই ধারণাটা কিন্তু 100% সঠিক নয়। যখন রাজ্য সরকারের কাছে কোনো অস্ত্র থাকে না, কোনো পথ থাকে না, তখন কিন্তু রাজ্য সরকার কর্মচারীদের বকেয়া বঞ্চনা মিটিয়ে দেয়। উদাহরণস্বরূপ আমরা যদি দেখি, সর্বশিক্ষা শিক্ষক নিয়মিতকরণ হোক কিংবা ফিক্সড পে অসাংবিধানিক প্রথা উইথড্র ব্যাপারই হোক, ত্রিপুরা সরকার কিন্তু রায় এখনও কার্যকর করেনি, কারণ কেসগুলি সুপ্রিম কোর্টে বিচারাধীন। কিন্তু সুপ্রিম কোর্ট যখন অর্ডার দেবে রাজ্য সরকারকে রেগুলেশন করার জন্য, রাজ্য সরকার কি না করে পারবে? 2018 সালের পরে 2019 সালের বর্তমান সরকার এসে টিএসআর, টিসিএসটিপিএস অফিসারের মতো অনেকগুলো ভ্যাকেন্সি বিজ্ঞাপন, যেগুলি বিগত বামপন সরকারের সময় ছিল, এগুলি ক্যান্সেল করে দিয়েছিল। হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্টে কেস গড়িয়েছে। শেষ পর্যন্ত রাজ্য সরকার কিন্তু টিএসআরের অফার বিলি বন্টন করতে, টিসিএসটিএসের অফার বিলি বন্টন করতে এবং জয়নিং করাতে বাধ্য হয়েছে। বর্তমান কিন্তু সবাই চাকরি করছে, বিজ্ঞাপন 2016-17। তাই এই ভুল ধারণাটা ভাঙতে হবে। হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যখনই কোনো রায় দেয়, রাজ্য সরকার কিছুটা লেট করতে পারে, কিন্তু সর্বশেষ রাজ্য কার্যকর করতে বাধ্য। এরকম একটা রায় যেখানে 110 কোটি টাকা রাজ্য সরকারকে দিতে হয়েছে, রাজ্যসভার মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্ত নিয়ে এই রায়কে কার্যকর করেছে যে 110 কোটি টাকা কর্মচারীদের অ্যাকাউন্টে দিয়েছে। এই বিষয়ে জানবো। পাশাপাশি শিক্ষা দপ্তরের একটা নির্দেশ যেটা হাইকোর্ট খারিজ করে দিয়েছে। কী সেই নির্দেশ যেটা হাইকোর্ট খারিজ করে দিয়েছে সেটা দেখব। পাশাপাশি আরেকটা নিউজ আছে কোর্ট রিলেটেডই। আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্টের কেস রিলেটেড, কর্মচারী রিলেটেড খবরগুলি আজকে সবার সামনে নিয়ে এসেছি। সবচেয়ে প্রথম আদালত অবমাননার চাপে রাজ্য সরকার যে 110 কোটি টাকা দিতে বাধ্য হয়েছে সেটা দেখব। শিক্ষা দপ্তরের নির্দেশ খারিজ করে দিয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যে হাইকোর্ট। 3 নম্বর, অবসরপ্রাপ্ত কর্মচারীদের পক্ষে হাইকোর্টের তাৎপর্যপূর্ণ রায় দিয়েছে। অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য হাইকোর্ট থেকে রায় বেরিয়েছে। আদালত অবমাননা মামলায় উচ্চ আদালত প্রশ্নের মুখে পড়ে। আদালত অবমাননা কখনোই যখন রাজ্যের কর্মচারীরা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে কেস করে তারপর আদালত থেকে কর্মচারীদের পক্ষে বেরোয় নিয়মিতকরণ বা অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য হাইকোর্ট থেকে বলা হয় বা সুপ্রিম কোর্ট থেকে বলা হয়, তো রাজ্য সরকার সঠিক যে সময়টা কোর্ট থেকে নির্ধারণ করা হয়েছে ওই সময়ের মধ্যে যদি বকেয়া বঞ্চনা মিটিয়ে না দেয়, তখন কর্মচারীরা আবার হাইকোর্টে সুপ্রিম কোর্টে যায় যে সময় মতো আমাদের সুযোগ সুবিধা মিটিয়ে দেয়নি। এটাকে আদালত অবমাননা বলে, কারণ আদালতের রায়টা রাজ্য সরকার মানেনি। সোজা কথা। এই আদালত অবমাননার মুখে পড়ে 110 কোটি টাকা ত্রিপুরা জুট মিলকে প্রদান করেছে রাজ্য সরকার। প্রধান বিচারপতি MS রামাচন্দ্র রাও, বিচারপতি বিশ্বজিৎ পালিতের ডিভিশন বেঞ্চে অ্যাডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী জুট মিলকে 110 কোটি টাকা প্রদান করেছে তার প্রমাণ নথিপত্র পেশ করেন। উল্লেখ, ত্রিপুরা উচ্চ আদালতের রায় অনুযায়ী 1 জানুয়ারি 1996 সনে জুট মিলে কর্মরত সমস্ত কর্মচারীদের বিভিন্ন ভাতা সমেত সংশোধিত বেতনক্রম সুফল দিতে রাজ্য সরকার ও ত্রিপুরা জুট কর্তৃপক্ষ বাধ্য ও দায়বদ্ধ। বিগত সরকারের সময়ই কিন্তু এই কেসটা চলছিল। উচ্চ আদালতের একক বিচারপতি 2018 সালে রায় দিয়েছিল। একক বিচারপতি রায়কে 2022 সালে সেম রায় দিয়েছে। তারপর 2023 সালে সুপ্রিম কোর্টে SLP হয়েছে এবং সুপ্রিম কোর্ট থেকে সেই কথাই বলা হয়েছে। আদালত অবমাননার রাজ্য সরকার জুটমিল কর্তৃপক্ষ রায়ের অপব্যাখ্যা করে 448 জন কর্মচারী রায়ের সুফল পাবেন। অত্যপ্ত সমর্থ কর্তৃপক্ষ আমলা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে বিরাট সংখ্যক কর্মচারীকে রায়ের সুফল থেকে বঞ্চিত করতে হবে। কারা বঞ্চিত করেছে? অর্থ দপ্তর ও শ্রম দপ্তরের কর্তৃপক্ষ আমলা। কর্তৃপক্ষ আমলাই কিন্তু ফিক্সড পে কর্মচারী কেসটা সুপ্রিম কোর্টে নিয়ে গেছে। কর্তৃপক্ষ আমলাই কিন্তু সর্বশিক্ষা কেসটা সুপ্রিম কোর্টে নিয়ে গিয়েছে। যাই হোক, কর্তৃপক্ষ আমলা ভুল বুঝে এই ব্যাপারটা সাজিয়েছে। এখানে কর্মচারীর পক্ষে বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম এবং সরকারি নথি জুটমিল হলফনামা উচ্চ আদালতের রায় ভিত্তিতে প্রতিষ্ঠিত করেন। 448 জন নয়, রায়ের সুফল পাবে 1638 জন কর্মচারী। 1638 জন কর্মচারী। কারণ 1 জানুয়ারি 1996 সনে জুটমিলে কর্মরত ছিল 1638 জন। তাদের মধ্যে যারা জীবিত আছেন তারা সবাই, আর যারা মারা গেছেন তারাও এর সুফল পাবেন। অত উত্তরাধিকার যারা আছে তারাও সুফল পাবেন। মাননীয় উচ্চ আদালত রাজ্য সরকার জুটমিলকে সুস্পষ্টভাবে নির্দেশ দেয় 1638 জন্য রায়কে রাত থেকে সুফল দিতে হবে। উচ্চ আদালতে করা অবস্থানের মুখে রাজ্য সরকার জুটমিলকে সবাই রায় সুফল দিতে শুরু করে। এখন পর্যন্ত 120 কোটি টাকা ব্যয় হয়েছে। 750 জন কর্মচারী আর্থিক
প্রাপ্য মিটিয়ে দেওয়া হয়। বাকি কর্মচারীদের প্রাপ্য মেটার জন্য প্রয়োজন 110 কোটি টাকার জন্য রাজ্য সরকার অনুরোধ জানায় জুট মিল, কিন্তু অর্থ দপ্তর 110 কোটি টাকা বরাদ্দ করতে গড়িমসি শুরু করে। মাননীয় উচ্চ আদালত অর্থ দপ্তরকে গড়িমসি অসন্তোষ প্রকাশ করে। এরপর রাজ্য সরকার বাধ্য হয়ে 110 কোটি টাকা জুট মিলকে প্রদান করতে বাধ্য হয়। আগামী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আদালতের রায় পুরোপুরি কার্যকর করার জন্য উচ্চ আদালত নির্দেশ দিয়েছে। উচ্চ আদালতের রায় কার্যকর করতে মোট ব্যয় হবে 230 কোটি টাকা। উচ্চ আদালতের রায় সব সময় মতো কার্যকর করা হলে সুদ প্রদানের জন্য ব্যয়িত অর্থের সাশ্রয় হতো। উচ্চ আদালতের রায় সঠিকভাবে কার্যকর করতে রাজ্য সরকার বা জুট মিল কর্তৃপক্ষকে বাধ্য হয়। উচ্চ আদালত গরিমা এবং মর্যাদায় শ্রমিক কর্মচারী আস্থা বৃদ্ধি পেয়েছে। হাইকোর্টের প্রতি সুপ্রিম কোর্টের প্রতি কর্মচারীদের একটা সম্মান বৃদ্ধি পেয়েছে। প্রথমত একটা রায় হাইকোর্ট থেকে দিয়েছে, সে একটা ভুল ব্যাখ্যা করে 1600 জায়গায় 400 জনকে কর্মচারীকে আর্থিক সুবিধা দেওয়া হয়। তারপর সুপ্রিম হাইকোর্টে যখন আবার কেসটা যায়, তখন বাধ্য হয়ে 16 জন কর্মচারীর আর্থিক সুবিধা মিটিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকার উদ্যোগ নেই। এখানে আইনটা পরিচালনা করে, আইনি লড়াইটা পরিচালনা করে বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, আইনজীবী সমরজিৎ ভট্টাচার্য, কৌশিক নাথ। তাই কর্মচারীরা অনেক দিন জুট মিলের কর্মচারী অনেক দিন যাবৎ, আজ থেকে 10-15 বছর যাবৎ তারা যুদ্ধে কেসে ঝুলছে, কেস করছে, যুদ্ধ, অনেকে তো মারাও গিয়েছে, কিন্তু তারা শেষ আশা কিন্তু ছাড়েনি। তারা কিন্তু তাদের সম্মান, তাদের বঞ্চনা যেটা হয়েছিল সে পক্ষে কিন্তু রায় এনেছে। তারা কিন্তু তাদের বঞ্চনা গুছিয়ে নিয়েছে। হয়তো অনেকে মারা গিয়েছে, কিন্তু পরিবার কিন্তু এই টাকাটা দিয়ে আর্থিকভাবে স্বাবলম্বন হতে পারবে। যাই হোক, একদিন না একদিন রাজ্য সরকারকে কিন্তু মানতে হয়েছে, হাইকোর্টের রায় কার্যকর করতে হয়েছে। তাই যখনই কোনো হাইকোর্টে সুপ্রিম কোর্টের রায় বেরোবে, তখনই আমরা যদি ধরে নিই কার্যকর হবে না, সেটা ভুল। রাজ্য সরকার কার্যকর করতে বাধ্য। যখন আর কোনো পথ থাকবে না, চেষ্টা তো করবে, রায়ের ভুল ব্যাখ্যা করে চেষ্টা, বুঝিয়ে টুঝিয়ে চেষ্টা তো করবে যতটুকু অর্থ কম দেওয়া যায়। কিন্তু যখন আর কোনো রাস্তা থাকবে না, তখন কিন্তু রাজ্য সরকার রায়ের সঠিক ব্যাখ্যা দিয়ে সঠিক যে বঞ্চনাটা আছে সেটা মিটিয়ে দিতে এক প্রকার বাধ্য হবে। আশা করছি ভবিষ্যতে যে কেসটি, কর্মচারীদের যে কেসটি চলছে, সেই কেসগুলোর একটা সুষ্ঠু সুরাহা হবে এবং রাজ্য সরকারের কোষাগারে যে অর্থটার প্রয়োজন পড়বে, সেই অর্থটা রাজ্য সরকার প্রোভাইড করবে, যাতে করে কর্মচারী যারা বঞ্চিত হচ্ছে তাদের বঞ্চনার যাতে অবসান ঘটে। আরও অনেক সময় অনিয়মিত কর্মচারী যারা আছে, তারা ধীরে ধীরে হাইকোর্ট সুপ্রিম কোর্টের দিকে মুভমেন্ট করছে, কারণ শিক্ষা দপ্তরে কিছু অনিয়মিত কর্মচারী নিয়মিতকরণ হয়েছে সুপ্রিম কোর্টের রায় মূলে। তাই সবাই এই রায়কে পুঁজি করে সামনের সাইডে এগোচ্ছে। আশা করছে সবাই একটা সুন্দর সিদ্ধান্ত, একটা রায় হাইকোর্ট থেকে বেরোবে, কারণ রাজ্য সরকারের কাছে বারবার বিনিময় নিবেদন করে নিয়মিতকরণের যে আশাটা, সেটা কিন্তু পূর্ণ হচ্ছে না, যেটা 2018 সালের আগে ভীষণ ডকুমেন্টে ছিল। শিক্ষা দপ্তরকে আরেকটা নির্দেশ দিয়েছে, শিক্ষা দপ্তর একটা নির্দেশ জারি করেছে, সেই নির্দেশটাকে খারিজ করে দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট। কী ছিল? অফিসের পর অতিরিক্ত বেতন পাওয়ার অভিযোগ তুলে কর্মচারীকে 7 লক্ষ টাকা ফেরতের নোটিশ দিয়েছিল শিক্ষা দপ্তর। কর্মচারী কিন্তু নিজে থেকে বেতনটা বেশি নিয়েই নেয়নি, ওনাকে বেশি দেওয়া হয়েছে। সেই রায়ের নির্দেশে খারিজ করে অবসরত এক গ্রুপসি কর্মীর পক্ষে গুরুত্বপূর্ণ রায় দিল ত্রিপুরা হাইকোর্ট। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্মীর শেষ বেতন নতুন করে নির্ধারণ করতে হবে। তার দাবি অনুযায়ী এমএসএবি সুবিধা পাওয়ার বিষয়টি বিবেচনা করতে হবে। তাছাড়া নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত পেনশন অপশনগুলির সুবিধা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট। বিচারপতি সর্বসাচী দত্ত পরিকায়স্থ। কোনো অজ্ঞাত কারণে ওই কর্মচারীকে 7 লক্ষ টাকা বেশি বেতন দেওয়া হয়েছিল। ত্রিপুরা সরকার এই যে সবখান থেকে কর্মচারীকে নোটিশ দেওয়া হয়েছে 7 লক্ষ টাকা ফিরিয়ে দেওয়ার জন্য। কর্মচারী তখন হাইকোর্টের দ্বারস্থ হয় এবং হাইকোর্ট ওই যে নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর 7 লক্ষ টাকা ফিরিয়ে দেওয়ার জন্য, সেটাই খারিজ করে দিয়েছে। ওই কর্মচারীকে আর 7 লক্ষ টাকা ফিরিয়ে দিতে হবে না, কারণ কর্মচারী নিজের ইচ্ছাকৃত 7 লাখ টাকা বেশি নেয়নি। কোনো না কোনোভাবে রাজ্য সরকারের উচ্চপদস্থ অফিসার আছে, অ্যাকাউন্টেন্ট, ক্যাশিয়ার বা সংশ্লিষ্ট ট্রেজারি কোনো না কোনোভাবে ভুলবশত ওনার অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে, বেতন একটু বেশি দিয়ে দিয়েছে, হয়তো বেসিক দিয়েছে বেসিক দেওয়ার ফলে ডিএ বেশি দিয়েছে। সেটা সংশ্লিষ্ট দপ্তরের ভুল, সেটা ওই কর্মচারীর ভুল না, তাই কর্মচারীকে এর দায় কোনোভাবেই দেওয়া যায় না। মামলা আবেদনকারী ফটিরখালী বাসিন্দা হীরালাল দাস, তিনি 1998 সালে 10 জন কর্ণিক হিসেবে চাকরিতে যোগদান করে 2008 সালে 10 বছর চাকরি পূর্ণ হওয়ার পর সিএসএ সুবিধা পান। পরে 2014 সালে ইউডিসি পদে পদোন্নতি হন। এরপর 2025 সালে তাকে 15 সালে তাকে দ্বিতীয় এমএসএবি সুবিধা হয়। চলতি বছরের 31 জানুয়ারি তিনি অবসরে গ্রহণ করেন। রাজ্য সরকারের দাবি ছিল 2014 সালে পদোন্নতি পাওয়ার পর 2015 সালে এমএসএবি সুবিধা দেওয়ার নিয়ম বহির্ভূত ছিল, তাই সেই সুবিধা প্রত্যাহার করে তার শেষ বেতন 53,800 টাকা থেকে 52,200 টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি অতিরিক্ত বেতন পাওয়ার অভিযোগে 7,01,000
354 টাকা অপশন করে প্রাপ্য কেটে দেওয়ার জন্য নো অবজেকশন জমা দিতে বলা হয়। অন্যদিকে আবেদনকারী বক্তব্য ছিল 25 বছর চাকরি পূর্ণ হওয়ার পর নিয়ম অনুযায়ী এমএসসিবি সুবিধা পাওয়ার অধিকারী ছিলেন, সেই সুবিধা না দিয়ে বেতন কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ বেআইনি। মামলা শুনানিকালে আবেদনকারী আইনজীবী ছিলেন অরিজিৎ ভৌমিক জানান, হীরালাল দাস একজন গুপ্সি কর্মী, বেতন নির্ধারণে যদি কোনো ভুল থেকে থাকে তার কর্মীর কোনো ভুল ছিল না, তথ্য বা প্রতারণা কারণ করেনি কর্মী, ফলে এত বছর পরে তার কাছ থেকে অর্থ আদায় আইনসম্মত নয়। আদালতে এই যুক্তি মেনে জানায়, গুপ্সি গ্রুপটি কর্মীদের থেকে, বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মীদের থেকে 5 বছরের বেশি পুরানো অতিরিক্ত অর্থ প্রদানের অভিযোগ অর্থ আদায় করা আইনত গ্রহণযোগ্য নয়। রায়ে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে 19 ফেব্রুয়ারি 2026 জারি করা অর্থ পুনরুদ্ধারের যে চিঠিটা সেটা বাতিল করা হলো। ভবিষ্যতে এই খাতে আবেদনকারীর কাছ থেকে কোনো অর্থ আদায় করা হবে না। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছে, আবেদনকারী বক্তব্য শুনে এমএসসিবির সুবিধা দাবিটি বিবেচনা করে 2 মাসের মধ্যে তার শেষ বেতন পুনরুদ্ধারণ করতে হবে। এরপর আরও 2 সপ্তাহের মধ্যে পেনশন, গ্র্যাজুইটি, লিভ স্যালারি, পেনশন কমিউটেশন সহ সমস্ত বকেয়া অপশনকালীন সুবিধা পরিশোধ করতে হবে। এছাড়া জেনারেল প্রভিডেন্ট ফান্ডের প্রাপ্য অর্থ এখনও পরিশোধ না করা হলে তার 2 সপ্তাহের মধ্যে 7% সুদ সহ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট। পুরা ঘটনাটা 2014-15 সালে 2014 সালে লয়ার ডিভিশন ক্লার্ক থেকে আপার ডিভিশন ক্লার্কের পদোন্নতি হয় 2014 সালে, এবং 2015 সালে উনি দ্বিতীয় এসিপির সুবিধা পান। রাজ্য সরকারের বক্তব্য, এসিপি বা এমএসিপি তখনই দেওয়া হয় যখন কর্মচারীকে প্রমোশন না দেওয়া যায়, তাই ওনাকে প্রমোশন এসিপি দুইটা একসাথে দিয়ে দেওয়া হয়েছে, তাই একটা ওনাকে কেটে নেওয়া হবে। এবং 2015 থেকে 2025 সাল পর্যন্ত একটা এমএসিপি বেশি দেওয়ার ফলে বা এসিপি বেশি দেওয়ার ফলে যে বেতনটা পেয়েছিল ওইটা ওনার থেকে রিকভারি করা হবে এবং সে বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে। ভবিষ্যতে ওনার থেকে এই 7 লক্ষ টাকা আদায় করা হবে না, এবং উনি যে বেতন বেশি নিয়েছে উনি এটা প্রতারণা করেনি, উনি ওনার নিয়ম মতো বেতন বেশি নিয়েছে। যারা এই কাজটা করেছে তারা হয়তো এখানে যুক্তি দেখাতেও পারে, কিন্তু ওই কর্মচারী এর জন্য কোনো দায়ী নেই। ওই কর্মচারীকে ফুল পেনশন বেনিফিট, ওনাকে লাস্ট বেসিক প্লাস লাস্ট স্যালারিটা ঠিকঠাক কার্যকর করতে হবে, লাস্ট স্যালারি ফি, লিভ স্যালারি গ্র্যাজুইটি এবং অন্যান্য সুযোগ সুবিধা মিটিয়ে দিতে হবে। এটা ত্রিপুরা হাইকোর্টের রায়, এবং আগামী 2 মাসের মধ্যে ওনার যা যা পেন্ডিং ছিল পেনশন বাবদ, গ্র্যাজুইটি, লিভ স্যালারি বাবদ, সেগুলি একটা সুরাহা, এটা সঠিক সমাধান দেওয়ার জন্য হাইকোর্ট থেকে এই রায়টা দেওয়া হয়। ত্রিপুরা হাইকোর্ট থেকে ধন্যবাদ। কর্মচারীরা যখন আর্থিকভাবে বঞ্চিত হয় রাজ্য সরকারের কিছু নীতি নির্ধারণের ফলে, তখন যখনই হাইকোর্টের কাছে যায়, হাইকোর্ট কর্মচারীদের পক্ষে সবসময় ছিল, কারণ কর্মচারীরা কোনোভাবেই হাইকোর্টে রাজ্য সরকারের বিপক্ষে কেস করে না, কর্মচারী হাইকোর্টে কেস করে নিজের প্রাপ্য অধিকারের জন্য, নিজের বঞ্চনা দূরীকরণের জন্য। ত্রিপুরা হাইকোর্টও সবসময় ত্রিপুরা কর্মচারী যে বঞ্চনা হচ্ছে বা কিছু যে লস হচ্ছে কর্মচারী সেটা বুঝতে পারে, এবং কর্মচারীদের পক্ষে এগুলি দেওয়ার জন্য ত্রিপুরা হাইকোর্টকে ধন্যবাদ। আশা করছি ভবিষ্যতেও কর্মচারীরা যখন বঞ্চিত হবে তাদের বঞ্চনার এইভাবেই একটা সঠিক অবসান করবে। ধন্যবাদ।